এই ঝড় বৃষ্টির দিন এলে ওই গাছের পাতা করে কতবার বলেছি এদের। এই যে এসেছে, এই যে আপনাকে তো বলেছি যে এই গাছের ডালটা কাটার জন্য। দেখুন তো আমার ছাদটার কি অবস্থা, আমার পাইপটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। জ্বালা রে বাবা, তুমি কি সোজা কানে কথা শোনো না? কতবার ধরে তোমাকে বলেছি এই গাছ আমাদের নয়, এটা আমাদের দেওরের। আর সেখানে থাকে না। আপনি একদম বাজে কথা বলবেন না, গাছের ফলটা আপনার আর গাছটা আপনার দেওরের। একদম বাজে কথা বলবে না। তোমার চিৎকারের ঠেলায় আমরা ছাদে পা রাখতে পারি না, পাড়ায় কাকচিল বসতে পারে না। শুনুন, আচ্ছা শুনুন, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, এই গাছের ডাল যদি আপনি না কাটান আমি কিন্তু পুরো গাছ কাটাবার ব্যবস্থা করব। তবে রে, আমি এক্ষুনি ক্লাবে গিয়ে জানাবো তোর ব্যবস্থা আজকে আমি যদি না করেছি। ব্যবস্থা আগো শুনছো, আমি পুলিশে করে বদমাশ। বাপ রে, কি ঝগড়াটাই না বেঁধেছে দুই প্রতিবেশীর মধ্যে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এমনটা কি কেবল দুই প্রতিবেশীর মধ্যেই হয়? এরকম বিবাদ কিন্তু লক্ষ্য করা যায় দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেও। এই যেমন ইংল্যান্ড এবং ফ্রান্স, পাশাপাশি অবস্থিত এই দুটি দেশের মধ্যে কোনো দিনই খুব একটা সদ্ভাব ছিল না। উভয় শক্তির মধ্যে দ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে ওঠে যে 18 শতকে তার ঢেউ আছড়ে পড়ে তাদের উপনিবেশ ভারতবর্ষেও। প্রায় 20 বছরের মধ্যে ঘটে যায় তিনটে যুদ্ধ। হ্যাঁ, বলছি ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কথা। কিভাবে ভারতে এই দ্বন্দ্ব বেঁধেছিল আর কার মাথায় উঠেছিল বিজয় মুকুট, এই সব কিছু নিয়েই আলোচনা হবে আজকের ক্লাসে। (1498 খ্রিস্টাব্দ) ভারতের মাটিতে পা রাখলেন পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা। এরপরই এক এক করে নানান বিদেশি শক্তির আগমন ঘটে ভারতে। আর এই বিদেশি শক্তিগুলির মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ড ও ফ্রান্স। উভয়েই ভারতের বেশ কিছু এলাকায় নিজেদের বাণিজ্য কুঠি স্থাপন করে। এদিকে 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে মুঘল শক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়তে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়েই ইংরেজ ও ফরাসিরা নেমে পড়ে প্রতিযোগিতায়। উদ্দেশ্য ভারতে বাণিজ্যের একচেটিয়া অধিকার কায়েম করা। এমনই এক টালমাটাল পরিস্থিতিতে দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ ও কর্ণাটক রাজ্যে সৃষ্টি হয় রাজনৈতিক বিশৃঙ্খলার। কি রকম? আসলে ঔরঙ্গজেবের মৃত্যুর পর এই দুটি রাজ্য কার্যত স্বাধীন হয়ে যায়। আইনত কর্ণাটক ছিল হায়দ্রাবাদের অধীনস্থ, তবে কর্ণাটকের নবাব দোস্ত আলী কার্যত স্বাধীনভাবেই শাসন চালাতেন। দোস্ত আলীর মৃত্যুর পর সিংহাসনের অন্যতম দাবিদার হন তাঁরই পুত্র চাঁদা সাহেব। কিন্তু ওই যে তোমাদের বললাম, আইনত কর্ণাটক হায়দ্রাবাদের অধীনে,
তাই এই সময় হায়দ্রাবাদের নিজামের সিদ্ধান্ত অনুযায়ী কর্ণাটকের সিংহাসনে বসেন আনোয়ার উদ্দিন। ইতিমধ্যে 1740 খ্রিস্টাব্দে ইউরোপে শুরু হয়ে গিয়েছিল অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, যেখানে ইংল্যান্ড ও ফ্রান্স ছিল একে অপরের বিরোধী পক্ষ। তাদের সেই যুদ্ধের আঁচই এবার এসে পড়ল ভারতে। 1744 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি কমোডর বার্নেট দখল করে নেন কয়েকটি ফরাসি যুদ্ধজাহাজ। ব্যাস, আগুনে ঘি পড়া মাত্রই ব্রিটিশ এবং ফরাসি শক্তির মধ্যে লেগে গেল সংঘর্ষ। এর পাল্টা হিসেবেই ফরাসি গভর্নর জেনারেল ডুপ্লে ইংরেজ বাণিজ্য কেন্দ্র মাদ্রাজ দখল করে নিলে শুরু হয় কর্ণাটকের প্রথম যুদ্ধ। এই সময় ইংরেজরা যুদ্ধের জন্য কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিনের কাছে সাহায্য প্রার্থনা করে। নবাবও তাদের খালি হাতে ফেরাননি। ইংরেজদের তিনি দেন 10,000 সৈন্য। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখো, এই বিশাল সেনাবাহিনী মাইলাপুর বা সেন্ট থোমের যুদ্ধে ফরাসিদের মাত্র 930 জন সেনার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এই যুদ্ধের আর একটা ইন্টারেস্টিং দিক কি জানো? কর্ণাটকের প্রথম যুদ্ধের সূচনার পাশাপাশি এর সমাপ্তির বিষয়টিও অস্ট্রিয়ার উত্তরাধিকার দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত। বিখ্যাত আইলা স্যাপেলের সন্ধি দ্বারা ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্বের অবসান ঘটলে ভারতেও শেষ হয় কর্ণাটকের প্রথম যুদ্ধ। এমনকি সন্ধির শর্তানুযায়ী ফরাসিরা বিজিত মাদ্রাজ এলাকা ইংরেজদের ফিরিয়ে দেয়। ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব শেষ হলেও তা ছিল সাময়িক বিরতি মাত্র। তাহলে আবার কবে এই দ্বন্দ্ব মাথাচাড়া দিল? হায়দ্রাবাদের নবাব নিজাম আসফ জাঁয়ের মৃত্যুর পর। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই হায়দ্রাবাদে দেখা দেয় উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব। এই বিবাদের এক প্রান্তে ছিলেন নবাবের দ্বিতীয় পুত্র নাসির জং এবং অপর প্রান্তে ছিলেন দৌহিত্র মুজাফফর জং। তোমাদের আগেই বলেছি যে কর্ণাটকের সিংহাসনে আনোয়ার উদ্দিন বসলেও চাঁদা সাহেব ছিলেন এর অন্যতম দাবিদার। তাই এদের বিবাদও পৌঁছয় চরম পর্যায়ে। এমন সময়ে সুযোগ সন্ধানী ডুপ্লে নিজের রাজনৈতিক শক্তি বৃদ্ধির জন্য হায়দ্রাবাদ ও কর্ণাটকের উত্তরাধিকার দ্বন্দ্বে হস্তক্ষেপ করেন। তিনি হায়দ্রাবাদে মুজাফফর জং ও কর্ণাটকে চাঁদা সাহেবকে সমর্থন করেন। এদেরই মিলিত জোট 1749 খ্রিস্টাব্দে আনোয়ার উদ্দিনের বিরুদ্ধে সংঘর্ষের পথে নামে, যা অম্বুরের যুদ্ধ নামে পরিচিত। আর এভাবেই কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়। অম্বুরের যুদ্ধে আনোয়ার উদ্দিন নিহত হন। এরপর কর্ণাটকের ক্ষমতা চাঁদা সাহেবের হস্তগত হয়। স্বাভাবিকভাবেই চাঁদা সাহেবের সহযোগী ফরাসিদের প্রভাব অনেকাংশেই বেড়ে যায়,
যা রীতিমতো ভয় ধরিয়ে দেয় ইংরেজদের মনে। বিপদ আসন্ন বুঝেই তারা এবার কর্ণাটকে মৃত আনোয়ার উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী ও হায়দ্রাবাদের নাসির জাংকে একত্রিত করে যুদ্ধে যোগ দেয়। ক্রমেই যুদ্ধের রাশ চলে যায় ব্রিটিশদের হাতে। একে একে তারা দখল করে কর্ণাটকের রাজধানী আরকট, ত্রিচিনোপল্লী প্রভৃতি। শেষ পর্যন্ত 1754 খ্রিস্টাব্দে পন্ডিচেরির সন্ধি স্বাক্ষরের মধ্যে দিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের জবনিকা পতন ঘটে। আরও একবার ফিরে যাব ইউরোপে। 1756 খ্রিস্টাব্দে এখানে শুরু হয় বিখ্যাত 7 ইয়ার্স ওয়ার বা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এই যুদ্ধ প্রভাবিত করে ভারতে থাকা ইংরেজ ও ফরাসি শক্তিকে, যার ফলশ্রুতিতেই সূত্রপাত ঘটে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের। ইংরেজরা যুদ্ধের শুরুতেই বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে নেয়। এরপর যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বাড়তে থাকে। 1760 সাল নাগাদ বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুটের হাতে পরাস্ত হন ফরাসি সেনাপ্রধান কাউন্ট লালি। 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের শেষে যখন ফ্রান্সে প্যারিসের সন্ধি স্বাক্ষরিত হয়, তখন তার সূত্র ধরেই ভারতে অবসান ঘটে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের। এই সন্ধি অনুযায়ী ফরাসিরা তাদের হারানো স্থান ফিরে পায় ঠিকই, তবে তা কেবল বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্যই। এভাবেই ভারতে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যায়, আর সেই ধ্বংসস্তূপ থেকে শুরু হয় ইংরেজদের বিজয় যাত্রা। এতক্ষণে একটা বিষয় খেয়াল করেছো কি? শুরুতে ফরাসিরা জয়লাভ করলেও শেষ পর্যন্ত ভাগ্যলক্ষ্মী কিন্তু সদয় হন ইংরেজদের প্রতি। অবশ্য ফরাসিদের এই ব্যর্থতার পিছনে দায়ী ছিল বেশ কিছু কারণ, যেমন ইঙ্গ ফরাসি দ্বন্দ্বে ইংরেজদের জয় হোক বা ফরাসিদের পরাজয়, লোকসান হয়েছিল ভারতীয়দেরই। কেননা এর মধ্যে দিয়েই ভারতীয় শক্তিগুলির দুর্বলতা ক্রমেই প্রকট হয়ে ওঠে। এর ফলে ধীরে ধীরে ইংরেজদের জন্য খুলে যায় সাম্রাজ্য বিস্তারের পথ, যা ভারতে জন্ম দেয় 200 বছর ব্যাপী নির্লজ্জ ঔপনিবেশিক শোষণের।